আরও টোটালি কনফিউজড করে দিচ্ছে পাবলিককে, মানে ভিউয়ার্সদেরকে। কীভাবে বলো তো? মারু বলছে পাপা কোলে নিয়ে ঘুরছে পাপাকে। এবার লোকে বলছে দুজনকেই যদি তুমি পাপা বলো তাহলে তো মুশকিল। এখন ব্যাপারটা হচ্ছে মারু তার বাচ্চাকে বলছে সোনা পাপা, কিন্তু মাঝে মধ্যে বলছে পাপা পাপা এই করছে, পাপা ওই করছে, এরকম বলছে। আর এদিকে ওর বাবাকেও ও পাপা বলে ডাকে, ঠিক আছে? তার জন্য লোকে কনফিউজড হয়ে যাচ্ছে যে কোন পাপার কথা বলছে। দেখো, আমরাও কিন্তু আমাদের বাবাদেরকে বাবা বলে ডাকি। আবার যখন আমাদের বাচ্চা ছেলেকে, তখন ছোট ছিল, তখন বলি এ বাবা, এ বাবা, এই বাবা, সোনা বাবা, এরম বলি না? তো ওটাই ও বলছে। এখন সেটা ও ভেবেচিন্তে কি বলতে পারবে? সোনা পাপাকে সোনা পাপা বলতে বলতে কখনো পাপা আমার পাপা করছে, আবার যখন ওর পাপা আসছে তখন ও পাপা পাপা করছে। তো দু জায়গায় পাপা 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 হয়ে যাচ্ছে। তো ওই জন্য মারুকে বলতে হবে সোনা পাপা আর পাপা। এটা বললে আর কনফিউশন তৈরি হবে না। আচ্ছা, এটা গেল। তারপরে একটা কথা বলো, চিংড়ি মাছ খেলে সেলাইয়ের ব্যথা বাড়ে, সিজারের? মানে কে ভাই একে মানে এ করে, মানে কে কে? না না, বোতলমুখী বলছে সিজারের ব্যথা নাকি বেড়েছে মারু চিংড়ি মাছ খেয়েছে বলে। হাসিও পায় আমার, কি বলবো, হাসিও পায়। ভালো করে গুগলটা সার্চ করে দেখে নে, চিংড়ি মাছ খেলে কখনো সেলাইয়ের ব্যথা ডাইরেক্টলি কখনো বাড়ে না। তাহলে চিংড়ি মাছ খেলে কি হতে পারে? এখন কথা হচ্ছে চিংড়ি মাছ তো অনেকেই একটু স্পাইসি করে রান্না করে, তাহলে চিংড়ি মাছ যদি গুরুপাক করে রান্না করে তাহলে কি হবে? গ্যাস, অম্বল এসবের প্রবলেম হবে। আর তারপর অনেক সময় অনেকের পটির প্রবলেম হয়, মানে যেটা কোষ্ঠকাঠিন্য বলে। তো সেই জন্য সেলাইয়ের ব্যথা হতে পারে। এবার আমরা কি জানি যে আমাদের মারুর পটির কোনো প্রবলেম হয়েছে কি না বা কিছু? তো আমার যেটা মনে হয় ওর সেলাইয়ের ব্যথাটা কিসের জন্য হচ্ছে, তার কারণ হচ্ছে ওর হাঁটা চলাটা হয়তো ভুলভাল হচ্ছে, বা শোয়ার দোষে হতে পারে। যেহেতু বাচ্চাটা জেগে আছে তার জন্য সুস্থ স্বাভাবিক ঘুম হচ্ছে না, তাই কখনো বেঁকে কখনো চড়ে এইভাবে শুচ্ছে, তার জন্য হচ্ছে। ওর বসা, চলা, হাঁটা, শোয়া এগুলো যদি প্রপার ঠিকঠাকভাবে না ও করে তাহলে সেক্ষেত্রে সেলাইয়ে ব্যথা হতে পারে। আর সব থেকে বড় কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যারা একটু মোটু সোটু তাদের একটু প্রবলেম বেশি হয়। যারা একটু স্লিম ট্রিম তাদের কিন্তু এই সিজারের কাটা বা অন্য কোনো কাটাতে অত মানে ব্যথা ফ্যাথা অতটা হয় না, যেটা মোটুদের হয়। মোটুদের কেন হয়? তার কারণ তাদের তলপেটটা এমনিই ভারী, মারুর আগেই ভুঁড়ি ছিল, ঠিক আছে? আর সেই তলপেটটা ভারী বলে, সেলাইয়ের উপরে তলপেটটা পড়ছে বলে সেই জন্য শুকাতে সময় লাগছে। মানে হয়তো উপর থেকে শুকিয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু ভিতরটা কাঁচা দগদগে আছে। এইটাই হচ্ছে মোটুসুটুদের প্রবলেম, আর তার জন্যই বারবার মনে হচ্ছে যে আমার ব্যথা করছে। আর মারু যেভাবে হাঁটছে ঠিকঠাকভাবে হাঁটছে না, মানে পায়ের স্টেপগুলো ঠিকঠাক করছে না, এবং ওই যে বললাম শোয়ার দোষ, বসার দোষ, এই সবের জন্য ওর একটু প্রবলেম হচ্ছে। না হলে তো প্রবলেম হওয়ার কোনো কারণ নেই, তাই না? এবার কেউ যদি বলে ওই মাছ খেয়ে হয়েছে, সেই মাংস খেয়ে হয়েছে, ওই চিকেন খেয়ে হয়েছে, ওই চিংড়ি মাছ খেয়ে হয়েছে, তাহলে মানে তারা আজকের যুগে সত্যিই বেমানান, ঠিক আছে? মাছ, মাংস, ডিম এইসব খেতে বলছে না, রেড মিটের কথা বলছি না, চিকেন খেতে বলছে, ডিম খেতে বলছে, মাছ খেতে বলছে, শাক সবজি খেতে বলছে, ফল খেতে বলছে, বেশি পরিমাণে জল খেতে বলছে, অ্যাসিড ফর্মেশন হয় এমন কোনো খাবার খেতে বারণ করছে। তারপরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি করতে বলছে, যে না মানে ওই জায়গাটা যাতে ইনফেকশন না হয় বা লালচে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? কোনো অ্যালার্জি যদি থাকে, চিংড়ি মাছে বা বেগুনে অনেকের অ্যালার্জি থাকে, যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে র্যাশ হতে পারে। তো সেই জায়গায় কাটা ঘায়ের ওখানেও র্যাশ, চুলকানি হতে পারে, সেই জায়গা থেকে ব্যথা, যন্ত্রণা, জ্বালা হতে পারে। সেটা তো আমরা জানি না যে মারুর অ্যালার্জি আছে কিনা। যদি অ্যালার্জি থাকে তাহলে সেগুলো না খাওয়াই ভালো, এইটা ব্যাপার। কিন্তু চিংড়ি মাছের সঙ্গে সরাসরি সিজারের ওই অপারেশনের কোনো সম্পর্ক নেই। বোকা বোকার মতো কথা বললে না ভীষণ হাসি পায় যে ওর সিজারের ব্যথাটা হচ্ছে চিংড়ি মাছ খেয়ে হয়েছে। কোনো কিছু খেয়েই হবে না যদি না সেটা রিচ টাইপের রান্না হয়, হালকা পাতলা ঝোল যদি খাওয়া হয়, যাতে কোনো রকম গ্যাস্ট্রিক বা অন্য কিছু প্রবলেম না হয়, তাহলে হবে না। হ্যাঁ, এবার খাওয়ার জিনিসটা কি খেতে হবে? প্রোটিন বেশি ইনট্যাক্ট করতে হবে। তার মধ্যে কি আছে? পনির আছে, ডিম আছে, চিকেন আছে, মাছ আছে, এগুলো খেতে হবে। আর তাছাড়া যেটা খেতে হবে সেটা হচ্ছে শাকসবজি আর ফল খেতে হবে, এগুলো খেতে হবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে দুধ সাবু, যারা দুধ খেতে পারে তাদের দুধ সাবু খেলে যেটা হয়, বাচ্চার মায়ের হচ্ছে ব্রেস্টে অনেক মিল্ক আসে, এটা শুনেছিলাম, ঠিক আছে? আরও অনেক উপায় আছে, তাতেও আসে।
তো যাই হোক, এবার আমি শুধু ভাবি মারুর মানে অবস্থা দেখে না আমি অবাক হয়ে যাই। সত্যি এই মেয়েটা না প্রচণ্ড এঁচড়ে পাকা। প্রথম কথা হচ্ছে যে বাচ্চা এখন রাত্রিবেলা যখন ঘুমায় না তখন দিনের বেলা পড়ে পড়ে ঘুমায়, এটা অনেকের হ্যাবিট ছিল, আমি বলেছি আমার ছেলেরও হ্যাবিট ছিল। তো সেক্ষেত্রে 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত সে জেগে থাকে, ঠিক আছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত সে জেগে থাকে। এবার মানে সরি 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত সে ঘুমাতে পারে একটানা, মানে একবার ব্রেস্ট ফিড করার পরে 3-3.5 ঘন্টা পর্যন্ত ব্রেস্ট ফিড না করলে চলে। ডাক্তাররা বলে না হলে বাচ্চাকে বারে বারে 3 ঘন্টা অন্তর খাওয়াতে। এবার সেক্ষেত্রে যদি কোনো ঘুমন্ত বাচ্চা থাকে তাকে কি করে খাওয়াতে হবে, তাহলে তাকে একটু জোর করে নিয়ে তার মায়ের কাছে রাখতে হবে, রেখে তাকে খাওয়াতে হবে। মানে অনেক সময় এরকম হয়, মানে আমার বাচ্চাই করেছিল, সেটা আমি বলছি। সেটা হচ্ছে 3 ঘন্টা পেরিয়ে গিয়ে 4 ঘন্টা হয়ে যাচ্ছে, ঘুম থেকেই উঠছে না, তখন তাকে একটু মেরে মেরে তুলে হালকা করে চাপ দিয়ে তাকে একটু চোখ ফুক খুলিয়ে ব্রেস্ট ফিডটা যাতে করে সেরকম একটা অবস্থায় নিয়ে এসে তাকে আবার খাওয়ালে সে আবার ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে খেত না, মানে এরকম হতো, মানে 3-4 ঘন্টা তো গ্যাপ ও রাখতো, কিন্তু বাচ্চাদের ডক্টর বলে যে 3 ঘন্টা অন্তর খাওয়াতে হবে, সে যে দুধই খাওয়াও, ঠিক আছে। আচ্ছা, কারণ ওদের তো অনেক বেশি হিসু হয়, তো হিসুতে সমস্ত নলেজ বেরিয়ে যাবে, তাই জন্য 3 ঘন্টা অন্তর খাওয়াতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে মারুর এত সাহস কোত্থেকে হয়। যাই হোক, আজকের মারু একটা সাদা কালারের ড্রেস পরেছে, সেটা হচ্ছে একটা ওই 1 পিস, সে পরতেই পারে, কিন্তু তার মধ্যে ও যেটা পরেছে ইনার গার্মেন্টস পরিষ্কার প্রমিনেন্ট হয়েছে সামনের থেকেও পিছন থেকেও, এবং সেটা ভীষণই অড লুকিং। রেড কালারটা এমন একটা জিনিস যেটা সাদার মধ্যে প্রমিনেন্ট হয়, তাহলে সেটা আমারও জানে যে আমি রেড ইনার পরছি, তাহলে আমি হোয়াইট কেন পরবো, তাহলে আমাকে হোয়াইট ইনার দিয়ে পরতে হবে। কিন্তু এত অসভ্যের মতো সে জিনিসটা পরেছে যেটা ভীষণই অড লুকিং লাগছে, ঠিক আছে, পিছন দিক দিয়েও অড লুকিং, সামনের দিক দিয়েও বেরিয়ে গেছে, এবং সেটা ভীষণই বিচ্ছিরি লাগছে। এইগুলো নিজেকে মেনটেন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, অসভ্যতাম যদি দেখাও তাহলে তো খুব মুশকিল, মানে এটা অসভ্যের মতো লাগছিল কিন্তু। আর আমি বুঝতে পারি না এরকম পাতলা ধরনের যে তোমার 1 পিসগুলো পড়ছে, তার ভিতরে তো অনেক বড় ওই যে পাওয়া যায় না, মানে কি বলবো ওগুলোকে ইনারি বলে, বড় বড় কুর্তির সঙ্গে যেগুলো পরে সেগুলো তো পরতে হবে, না হলে তো দেখতে ভীষণই বাজে লাগবে, আর সেটাতে ভীষণ চিপ সাউন্ড করে, এগুলো দেখতে হবে না, আমি তো বুঝে পাই না। আর মারুর বর সেটা পিছন দিক দিয়ে ক্যামেরা করছে, আর সেই জিনিসটা প্রমিনেন্ট হচ্ছে, কারণ মারু হেঁটে হেঁটে যাচ্ছে আর মারুর বর সেটাকে ক্যামেরা করছে। তো আমি বুঝতে পারি না, মানে তোমরা কি দেখাতে চাও, মানে যাতে নিন্দুকেরা নিন্দা করে সেই জন্য, নাকি যাতে কন্ট্রোভার্সি হয় তার জন্য? আশ্চর্য লাগে আমার ব্যাপারটা। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে, বাচ্চার এখনও আতুর কাটেনি, 21 দিন হয়নি, এত দুঃসাহস দেখানোটা কি উচিত হয়েছে? বাচ্চার সঙ্গে হাইজিনটা একটা বড় ফ্যাক্ট, সেখানে আমার কি দরকার আছে আমার ওই ঘরটা কেমন আছে দেখতে যাওয়ার জন্য এত কিসের উটকুটুনি পুটকুটুনি চুটকুটুনি, হ্যাঁ, এত কিসের? যেখানে এমন নয় যে বাবা অনুপম অ্যাক্টিভ নয়, অনুপম সমস্ত কিছু করতে পারে, বাসন মাজা থেকে ফ্রিজ পরিষ্কার থেকে ওয়াশিং মেশিন চালানো, জামা কাপড় মেলা, কাচা, গোছানো, বাসন গোছানো, রান্নাঘর পরিষ্কার করা, বেড পরিষ্কার করা, সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং, মানে হাউসহোল্ড যে কাজগুলো আছে সেগুলো অনুপম বেশ পারদর্শিতার সঙ্গেই করতে পারে। এবং মারুও হচ্ছে যখন প্রেগনেন্ট ছিল তখন কিন্তু অনুপমই 80% কাজ করতো। এমন নয় যে মারু কাজের জন্য ভীষণ অ্যাক্টিভ, তা কিন্তু নয়, অনুপমকেই দেখেছি আমরা হাউসহোল্ড কাজের জন্য যথেষ্ট অ্যাক্টিভ। তার মানে আমি এটা বলছি না যে মারু কাজ করতো না, অবশ্যই করতো, কিন্তু এতখানিই প্যাম্পার্ড করেছিল অনুপম ওকে, ওর শরীর খারাপ এর জন্য বা প্রেগনেন্সির জন্য, তাতে কিন্তু অনুপম সমস্ত কাজ করতো, আমরা দেখতে পেয়েছি। তাহলে এই কদিনের জন্য এত কিসের বাইঠাই উঠে গেল যে আমাকে এক্ষুনি ওই ঘরে যেতে হবে, আমাকে মেকআপের জিনিসপত্র নিতে হবে, আমাকে জামা কাপড় নিতে হবে? যদি অনুপমকে বলা হতো বা ভিডিও কলিং করে বলা হতো যে আমার এখানে এই জিনিসগুলো আছে, তুমি সেগুলোকে ব্যাগে করে প্যাক করে নিয়ে আসো, তাহলে কি অনুপম আনতে পারতো না? অবশ্যই পারতো, কারণ ও যে ঝাড় দিচ্ছিল তারপরে বললো পরের দিন এসে তুমি মুছে দিও, তার মানেটা কি অনুপম পারে? তাহলে সেই জামা কাপড়গুলো অবশ্যই অনুপম নিয়ে আসতে পারতো। আর শুধু তাই নয়, ওই মেকআপের কিটগুলো এখন নিয়ে এসে ও কোথায় সেজে গুজে যাবে সেটাও তো বুঝতে পারলাম না। মানে আমি অবাক হয়ে যাই যে মারুর এত সাহস, এত সাহস। দেখো,
সমতলে হাঁটা আলাদা জিনিস আর সিঁড়ি ভাঙা আলাদা জিনিস। সবে সবে ওর অপারেশন হয়েছে, 15 দিনও কমপ্লিট হয়নি, এই মতো অবস্থায় ও দৌড়েছে ওর যে বাড়িটায় ভাড়া বাড়িতে থাকে সেই বাড়িটাতে দেখতে যে বাড়ির ঘর ধরে কী অবস্থা। এটা আমরা জানি, যদি আমরা কোথাও বেড়াতেও যাই, যদি 5 দিন 7 দিন না থাকি, তাহলে এসে দেখা যায় যে বাড়ির চারিদিকে ধুলো জমে গেছে, মানে বিছানা নোংরা হয়ে গেছে, ঘর দৌড় কিচকিচ করছে, বাসন অবস্থা খারাপ হয়ে গেছে যেগুলো বাইরে আছে। তো এরকম দেখি এরকম অবস্থা, ঠিক আছে? তো সেগুলোকে তো ইগনোর করতে হবে। এখন আমি এখন অসুস্থ, পুরোপুরি কিওর নই, তো আমার এখন কি বাড়ি সাজানোর দিকে বা বাড়ি মেনটেনেন্সের দিকে দেখলে হবে? এই সময় তো নয়, এখন তো অনেক সময় পড়ে আছে বাড়ি ঘর তো ঠিকঠাক করে রাখার জন্য। আমি বুঝতে পারি না, যার কিছুদিন আগে পর্যন্ত পেন হয়েছে, যে ঠিকমতো হাঁটাচলা করতে পারছিল না, ব্যথা করছিল, ইনফ্যাক্ট 2 দিন আগের ভিডিওতে সে বলছিল আবার ওখানে যেন কেমন ব্যথা ব্যথা করছে, আর ওই ব্যথার পিছনে ওর হাঁটা চলার প্রবলেমটার জন্যই হয়েছে। সেই মেয়ে এত দুঃসাহসিকতার সঙ্গে কিভাবে সিঁড়ি দিয়ে উঠে টং টং করে ওই ঘরে ঢুকলো? ওর তো এটা বোঝা উচিত ছিল যে আমাকে এতগুলো সিঁড়ি ভাঙতে হবে। হ্যাঁ, এখন হয়তো শরীরের জোর আছে, মনের জোর আছে, উদ্যম সাহস আছে, সেই অবস্থায় উঠলো, কিন্তু এর এফেক্ট, সাইড এফেক্ট পরবর্তীকালে কি হতে পারে ওর আইডিয়া পর্যন্ত নেই। কারণ কাঁচা ঘা ওর রয়েছে এখনও ভিতরে অবস্থা, মানে 7টা স্তর তো কাটে, তো সেখানে 2-3টে স্তর উপরের হয়তো শুকনো হয়ে গেছে, কিন্তু ভিতরে 3-4টে স্তর কিন্তু একেবারে দগদগে আছে। এই অবস্থায় সিঁড়ি ভাঙার মতো সাহস কি করেও দেখালো? সেখানে ওর মাও চুপচাপ রইল। অনুপম কিন্তু পরিষ্কার বলছে তোমার কি কষ্ট হচ্ছে, তুমি এরম না আসলেও পারতে, কিন্তু মারু তো অনুপমের কথা শোনবার জায়গায় নেই না, মারু তো মারুর মতো করে চলারে। মানে এতটা এক্সপার্ট, এতটা ডেসপারেট হওয়ার কোনো প্রয়োজন ছিল না যে বাচ্চাকে মায়ের কাছে রেখে আমাকে বাড়ি দেখতে যেতে হবে। কিসের জন্য? ঘরে মন টিকছে না, ঘরে ভালো লাগছে না? হ্যাঁ, কি আশ্চর্য! আমি দেখলাম ও মেকআপ নিতে গেছে, ও নাইটি নিতে গেছে, কেন এখন ওর মায়ের নাইটিও পরতে পারছে না? বা যে কটা নাইটি আছে সেগুলো পরতে পারছে না? দরকার হলে দোকান থেকে কিনে নিয়ে এসে পরবে, দরকার হলে অনুপম বাড়ি থেকে নিয়ে আসবে, সেগুলো পরবে। এত সাহসিকতা দেখানোর কি দরকার আমি বুঝে পাই না। একটা যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়ে যায়, সেই প্রবলেমের জন্য নিজেকেই নিজে কোনো দিন ক্ষমা করতে পারবে যে আমার সেদিনে সেই ভুল স্টেপের জন্য আজ আমাকেই খেসারত দিতে হচ্ছে? সিজারের কাটা সারা জীবনের পর্যন্ত মানে ব্যথা থাকতে পারে যদি ঠিকমতো কিওর না হয় বা ঠিকমতো রেস্ট না হয়, ঠিক আছে? আর একটা মারাত্মক অপারেশন, সেটাকে এত হেলায় ফেলায় করাটা ঠিক নয়, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে স্পাইনাল করে একটা ইঞ্জেকশন দেওয়া, যে সারা জীবনের মতো এখানে একটা হোল হয়ে যায়। তারপরে হচ্ছে মানে একটা গ্যাপ থাকে। তারপরে হচ্ছে তোমার এরকম ওরকম দগদগে অবস্থা, ওখান থেকে আনবান কিচ্ছু হয়ে গেলে তো ও নিজেকে মাফ করতে পারবে? মানে কি আশ্চর্য! আমি অবাক হয়ে গেলাম। আর ওর মা বাবা কেউ কিছুই বললো না। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় মারু অবাধ্য, মা বাবা বর কারোর কথাই শোনে না, নিজে যেটা মনে করে সেটাই করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যান্ডেরই তো বোন, তাই না? তো সেই জায়গায় ও এই জন্যই এরকম একটা স্টেপ নিয়েছে। মানে কিসের জন্য? শুধুমাত্র কন্টেন্ট বানানোর জন্য, নাকি শুধু লিপস্টিক আর ওই মেকআপ কিটগুলো প্রয়োজন হয়ে পড়েছে সাজুগুজু করার জন্যে, নাকি না আমাকে বাইরে বেরোতে হবে বলে, একটু টোটো করতে হবে বলে, নাকি ঘরের প্রতি এত অ্যাট্রাকশন? হ্যাঁ, তাও সেটা ভাড়া ঘর কিন্তু, হ্যাঁ, নতুন করে একটা ভাড়া ঘর নিয়েছে, যে সেখানে প্রথম থেকে থেকেছে এরকমও নয়, তো তার জন্য এরকম অবস্থা। মানে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি 1 মাস 15 দিনে আমার বাপের বাড়ি থেকে চলে গিয়েছিলাম, অন্যায় করেছিলাম। আমার বাবা বহুবার করে বারণ করেছিল যে 4 মাস থেকে যাও, তারপরে তুমি যাও, ঠিক আছে? কিন্তু আমি যেতে পারিনি, আমি 4 মাস থাকতে পারিনি, কারণ আমার বরের কাজের ক্ষতি হচ্ছিল, প্রবলেম হচ্ছিল। আর ও এসে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া করতে চাইছিল না, ঠিক আছে? তো সেই জন্য বেশি অসুবিধা হচ্ছিল। যেহেতু আমরা আলাদা থাকতাম, মানে একা একা থাকতাম, হ্যাঁ, সেখানে আমার মানে আমার বরের জন্য একটু অসুবিধা হচ্ছিলো। যদিও আমার বর কিন্তু নিজে রান্না করে খেতে পারে, মানে তখনও পারতো, কিন্তু তা হলেও এটা তো হয় না। তো সেই জন্য আমার বরের যেহেতু ভীষণ ডিস্টার্ব হচ্ছিল, টিফিন খাওয়া দাওয়া এইসবের খুব অসুবিধা হচ্ছিল, একটু ভ্যাগাব্যান্ড টাইপের হয়ে গিয়েছিল। সেই জন্য আমার মনে হয়েছিল একটু পিছনে পাকা আর কি আমি হয়ে গিয়েছিলাম, যে না, বরের টেক কেয়ারটাও আমার করা জরুরি। আর যেহেতু আমার একটা হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা মা বাবা করে দিয়েছিলেন, হেল্পিং হ্যান্ড মানে কর্মচা বাসন মাজা না, মানে আমার বাচ্চাকে একটু টেক কেয়ার করবে, একটু ওর জামা কাপড় ধুয়ে দেবে, হ্যাঁ, তারপরে ওকে একটু দেখবে যখন আমি বাথরুমে যাব। তো এটা মেয়ে একটা রেখে দিয়েছিল,
তার জন্য ওকে নিয়ে যেহেতু আমি আসতে পেরেছিলাম, তাই জন্য আমি চলে এসেছিলাম, ঠিক আছে। তারপরে একটু আনাজ ফানাজ কেটে দিতে পারছিল, একটু বাটা মশলা করে দিতে পারছিল, এইসব করছিল। তার জন্য আমার একটু সুবিধা হচ্ছিল যে না ঠিক আছে, মানে সেই সমস্ত কাজ করে দিতে পারছে, তাহলে আমি বাদবাকিটা ম্যানেজ করে নেবো, ঠিক আছে। এই জন্য চলে এসেছিলাম। কিন্তু এখনও সেটার জন্য আমি রিগ্রেট করি। তার কারণ হচ্ছে অতিরিক্ত পাকামো করেছিলাম। ১ মাস ১৫ দিনে কিছুই শুকায় না। উপর উপর মনে হয় অনেক কিছু শুকিয়েছে, কিন্তু না। এবার যদিও আমার ডক্টরের হাত খুব ভালো ছিল, যার জন্য আমার সেই অবস্থা, প্রেশার তখন কিছু হয়নি বা প্রবলেম হয়নি। আর তখন তো বয়সটা অল্প ছিল, তো ব্যাপারটা ম্যানেজ হয়ে গেছে। কিন্তু ওটা দুঃসাহসিকতা ছিল, সেটা করাটা একদমই ঠিক হয়নি। হ্যাঁ, আর সেখানে মারুর যখন সেই স্কোপ আছে, কারণ ওর বর অনেকটাই অ্যাক্টিভ, প্লাস হচ্ছে ওর বাপের বাড়িতেও থাকতে পারে, তাহলে কিসের এত চাহিদা? ১ মাস ১৫ দিনের পরে আমি এসেছি, ও তো দেখছি ১৫ দিনেই চলে এসেছে। কারণ ওর তো একটা ক্রিটিক্যাল প্রবলেম ছিল, প্রেশারের ব্যাপার ছিল, সব ছিল। তাহলে কি দরকার? আমার তো প্রেশার ফেশার এইসব কিছু ছিল না, এমনি নর্মাল ছিল। তাহলে আমি বুঝতে পাই না কিসের এত সাহস। হ্যাঁ, কিসের সাহস? এই সাহসিকতার জন্য পরবর্তীকালে অনেক সাফার করতে হতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তারপর হচ্ছে বাচ্চা বের করানোর জন্য, ঠিক আছে, মানে বাচ্চা বের করানো নিয়েও অনেকে অনেক কিছু বলছে যে ৬ মাসের আগে বের করা উচিত না। হ্যাঁ, অনেকেই বলে সেটা, যে মুখে অন্নপ্রাশন না হওয়া পর্যন্ত বাচ্চাকে বাইরে বের করা উচিত নয়। সেখানেও আমি পাকামো মেরেছিলাম। সেটা হচ্ছে যেহেতু আমার ছেলে জুলাই মাসে হয়েছিল আর অক্টোবর মাসেই পুজো ছিল, তাই আমি কি করেছিলাম, ঠাকুর দেখতে যাব বলে ছেলেকে প্যাক করে নিয়েই ওই গাড়ি করে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আমার ছেলেও এরকম কাঁধ উঁচু করে গুচু করে লাইট দেখছিল। তো সেটা খুব মারাত্মক ভুল হয়েছিল। পরে কিন্তু আমার ছেলের ঠান্ডা লেগে গিয়েছিল, ঠিক আছে, প্রচণ্ড ভুগেছিল, প্রচণ্ড সাফার হয়েছিল। আর ঠান্ডা লাগার প্রবণতা এখনও আমার বাচ্চার আছে, যেহেতু আমারও সাইনাস আছে, তার থেকে আমার ছেলের মধ্যেও সেটা এসেছে, তাই জন্য ওরও সাইনাসের প্রবলেম আছে। কিন্তু সেটাও আমার পাকামো হয়েছিল, যে ৪ মাস বয়সে বাচ্চাকে ঠান্ডা হাওয়া, মানে পুজোর সময় তো একটা হিমেল হাওয়া বয়, সেই হাওয়াটা বা শিশির টিশির এগুলো মাথা টাথায় পড়েছে, যতই তাকে ঢাকাঢুকি দিয়ে নিয়ে যাই, সেই যে হাওয়াটা, সেটা ওর লেগেছিল এবং সেটা খুব খারাপ হয়েছিল। মানে আমি শুধু নিজের দুর্গাপুজো, হ্যাঁ এটা তো আবার আসবে না, আবার ১ বছর পর, তাহলে কি করব, তো সেই জন্য বেরিয়েছিলাম। তো আমার জেঠু কাকু, আমার বাবাও বারণ করেনি, আমার জেঠু কাকু খুব বকেছিল আসার পরে। আর সত্যিই সেটা খুব অন্যায় হয়েছিল, কারণ সন্তানের যখন শরীর খারাপ হয় তখন বাড়ির বড়রা অবশ্যই বকবে, আর তারা বকেও ছিল যে তোর জন্য এগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে, সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি মারুকে, যে যতক্ষণ না ৬ মাস হয় ততক্ষণ নিয়ে বেরোনোটা ঠিক নয়। আবার রাত্রিবেলা তো কোনো মতেই নয়, ঠিক আছে। এটা আমার মানে ভুলটার থেকে আমি নিজেকে রেকটিফাই করে, মানে তখন তো করতে পারিনি, তো সেইটা আমি নিজেকে রেকটিফাই করে তোকে বলছি। সবথেকে বড় কথা কী জানিস তো, আমরা যখন আমাদের অল্প বয়স থাকে, আমরা নিজেদেরকে অনেক বোঝদার মনে করি। যে আমরা অনেক জেনে গেছি, মা হয়ে গেছি, আমরা অনেক কিছু জেনে গেছি, কিন্তু না, সেই ম্যাচুরিটি আমাদের মধ্যে গ্রো করে না। আমরা তখন মনের জোরে অনেক কাজ করি, যেগুলো কিন্তু পরে পরে শারীরিকভাবে আমাদেরকে কিন্তু অনেক অবস্ট্রাকেল দেয়। সেটা কিন্তু মনে রাখবি। আমাদের সময় তো ইউটিউব ছিল না, বা এরকমভাবে গাইড দেওয়ার কেউ ছিল না। মা বাবা বলছে, কিন্তু সেখানেও ডেসপারেট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো এইসব অনেক অন্যায় কাজ করেছিলাম, যেগুলো করা উচিত হয়নি, ঠিক আছে। আমার যেটা মনে হয় যে মারু, তুই আরেকটু বেশি করে রেস্ট নে, নিজেকে পুরোপুরি কিওর কর, তারপর সারা জীবন ধরে তুই তোর ঘরকন্নার কাজ করতে পারবি, বাড়ি ঘরদোর পরিষ্কার করতে পারবি, বাচ্চা মানুষ করতে পারবি। এমন নয় যে তুই বাড়িতে এসে সমস্ত কাজ নিজেই করিস, তা কিন্তু নয়। তুই কিন্তু অনুপমকে দিয়েই বেশিরভাগ কাজটা করাস। তাহলে যখন করাসি তখন তুই এত মানে তাড়াহুড়ো করছিস কেন? অনুপম তো ওখান থেকে নিয়ে এসে সমস্ত কিছু করবে বলছে, বা ঘরটাও সে মাঝে মধ্যে গিয়ে খুলবে বলছে, তাহলে তোর অসুবিধাটা কোথায়? আচ্ছা, এবার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মারু বিছানায় দেখালো যে ঘড়ির ব্যাপারটা, যে সকাল ৬টা বাজে, তখনও আর কি ওদের ঘুম নেই চোখে, কারণ ওর বাচ্চা ঘুমায়নি। হ্যাঁ, যারা রাত জাগার অভ্যেস করে তাদের এরকমই, ঠিক আছে, মানে বাচ্চা যার রাত জাগে, আমি জানি, আমি এই সিচুয়েশানের মধ্যে দিয়ে গিয়েছি, আমি জানি। আমার বাচ্চা প্রায় পাক্কা ৪ মাস, ঠিক আছে, রাত্রিবেলা করে টিউবলাইটের আলো দেখতো, ওই যেরকম করে দেখালো আমাদের অনুপম। আমার এত হাসি পাচ্ছিল ওটা দেখে,
করে চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ঠিক সেম জিনিসটা আমার ছেলে করতো। কখনো কখনো চোখ ঘোরাতো, কখনো কখনো চোখ তাকিয়ে একদম শুধু আলোর দিকে দেখতো। মানে আমার মনে হতো যে জীবনে কোনো দিন মনে হয় ও আলো দেখেনি, কোনো অন্ধকার কূপের মধ্যে ও মনে হয় ছিল। তো বেরিয়ে এসেই ওর শুধু আলোর দিকেই, মানে টিউবলাইট সারা রাত জ্বালিয়ে রাখবে। আর কেউ টিউবলাইট জ্বালিয়ে রাখলে ঘুমোতে পারে? টিউবলাইট জ্বালিয়ে রাখতে হবে, নাহলে ই করে চিল্লাবে। আর খুব জোরে কাঁদতে পারতো না আমার ছেলে। আর সেই ক্ষেত্রে টিউবলাইটের দিকে তাকিয়ে থাকতো, আর কোল থেকে নামলেই চি 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 করে আওয়াজ করতো। কোলে উঠিয়ে নিলেই চুপ, সে যেমনভাবেই কোলে রাখো। আর আমাকে ওরকমভাবে দীর্ঘ 4 মাস ওই বালিশে হেলান দিয়ে, মানে মানে পোর্শনটাকে হেলান দিয়ে আর মানে বসে থাকতে হতো। বসে হচ্ছে বাবু হয়ে বাবুর কোলের মধ্যে ওকে ঢুকিয়ে রেখে দিতে হতো। সে যে কী যন্ত্রণা কী বলবো। কিন্তু একটা জিনিস মারু আর অনুপমের ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে মারু আর অনুপম দুজনে একত্রিত রাত জাগছে বাচ্চাটার জন্য, এবং তাতে দুজনেরই শরীর খারাপ হয়ে যাওয়ার চান্স। আর অনুপমকেই বেশি সাফার করতে হচ্ছে, কারণ অনুপমকে আবার বাইরে কাজে যেতে হচ্ছে, কারণ অনুপম বলছিল আমারও কাজ আছে। তো ওর যে কাজ করতে হচ্ছে, তাহলে ওর ঘুম যদি না হয়, 6টা পর্যন্ত যদি কেউ না ঘুমায়, তারপরে সে কি করে কাজে যাবে, আর কি করে সে সকালবেলা ডিউটি করবে বা কী করবে, তাহলে অসুবিধা হবে। তাহলে আমার মনে হয় যে অনুপম আর মারুর পালা করে করে রাত জাগার দরকার। না, আমার সময় তো পালা করার কেউ ছিল না, কারণ হচ্ছে আমার বর তো আর আমার সঙ্গে থাকতো না সেই মুহূর্তে, ঠিক আছে, প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তো, আমার মা বাবা তো, ওই মা হচ্ছে আর বোন হচ্ছে আমার ওই এই ঘরটাতে থাকতো না। রাত্রিবেলা আমি আমার বাচ্চাই থাকতাম, ওরা পাশে থাকতো। তার জন্য পালা করে করে রাত জাগার ব্যাপার ছিল না, আমাকেই জাগতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে যখন ওর অপশান আছে, যেখানে মারু আর অনুপম একসাথেই রয়েছে, তাহলে বাচ্চাটা কখনো অনুপম কখনো মারু নিয়ে আর একজন ঘুমিয়ে নিতে পারে। দুজনই একসঙ্গে রাত জেগে তো কোনো লাভ নেই, তাই না? কারণ বাচ্চারা বুঝতে পারছে না যে দুজনেই আমার মা বাবা, দুজনেই আমার জন্য রাত জাগছে ওইভাবে। তো পালা পালা করে ঘুমানো উচিত। আর বিশেষ করে আমার মনে হয় যে প্রথম দিকটা অনুপম একটু ঘুমিয়ে নিক রাত্রিবেলার দিকটায়, তারপরে হচ্ছে মারু আবার ঘুমিয়ে নিক, আবার অনুপম ঘুমিয়ে নিক। 2 ঘন্টা করেও যদি ঘুমায়, তাহলে অনেকটা সময় কেটে যাবে, ঠিক আছে? আর যাদের এই রাত জাগার অভ্যেস আছে, তাদের এখন এক্ষুনি নিজেকে শোধরাতে পারবে না। মানে বাচ্চাটা ওই সারা রাত জেগে থাকবে আর ভোরবেলা গিয়ে ঘুমাবে, আর সেই ঘুমটা একেবারে পড়ে ঘুমাবে। কি বলবো, পাছুতে 2 ঘা দিয়ে ওকে তুলে দিতে হয়, আর নাহলে একটুখানি পুচুট করে পাছুতে চিমটি কাটতে হয়। রাগে বলছি, খুব অসহ্য। মানে বাচ্চা যদি এইভাবে জাগে, আর ওরকম যদি আমরা 9টা 10টার সময় শুয়ে পড়ি বিছানায়, অথচ ঘুমোতে পারছি না, যখনই ঘুমাচ্ছি ক্যাঁ 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 করছে, তাহলে কী অবস্থা চিন্তা করো। আর লাইটের দিকে তাকিয়ে আছে, কী অবস্থা। আমার মনে হয় একজন কেউ কোলের মধ্যে করে নিয়ে ওকে রাতে কিছুক্ষণ বসে থাকো, অন্যজন আবার ঘুমাও, এরম করে করে অল্টারনেট করো, নাহলে কিন্তু খুব মুশকিল। সবে 15 দিন বয়স হয়েছে, এখনও বহুদিন। আমার ছেলে যখন 4 মাস হয়েছে, তো আমি ধরে নিতে পারি এর ছেলে অন্তত 2-3 মাস তো করবে। তাহলে এখন 1-1.5 মাস এরমভাবে রাত জাগা সম্ভব নয় প্রতিদিন প্রতিনিয়ত। কাউকে না কাউকে একটু মানে কনসিডার করতে হবে, ঘুমটাকে অল্টারনেট করে করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। আর এমনি লোকেরা বলে, দেখবে মানে মা যখন এরকম অবস্থায় থাকে, প্রসূতি অবস্থায়, তখন মানে বাড়ির লোকেরা বলে যে মায়ের ঘুমের শিডিউল বাচ্চার ঘুমের শিডিউলের সঙ্গে ফিক্স করে দিতে হয়। মানে বাচ্চা যখন ঘুমাচ্ছে, তখন মাকেও ঘুমিয়ে নিতে হয়, না হলে তো মুশকিল। কারণ বাচ্চা জাগবে, মাও জাগবে, আবার বাচ্চা ঘুমাবে, তখনও মা জাগবে, তাহলে তো হবে না। তাই বাচ্চার সঙ্গে সঙ্গে নিজের ঘুমের পরিবর্তন, মানে টাইমিংয়ের পরিবর্তন করে নিতে হয়। এটাই আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? যারা রাত জাগে তারা কী করবে, মানে তাদের তো করতে হবে। একটা বাচ্চা আছে খুব ভালো, যারা রাত জাগে না, সারা রাত মানে ঘুমায়, আর ভোরবেলা ওঠে 5টা 6টা, অনেকের যেরকম যেরকম শিডিউল ওঠে, তারপরে মানে খিদে পায়, উঠে তারপরে খেয়ে আবার ঘুম দেয়, এরকম করে। এবং এই অভ্যেসটা কিছুদিন বড় হলেও হয়। তারপরে দেখা যায় যে সকালবেলা খেয়ে দিয়ে ঘুমালো, মানে যখন ভাত টাত খাওয়া শুরু হয়ে যায়, তারপরে আবার তাকে স্নান ফান করে দিলে আবার ঘুমালো, ওর টাইমিংটা ঠিকঠাক হয়। আর যারা এরকম অসভ্যের মতো 4টে পর্যন্ত 6টা পর্যন্ত জাগে, তাদের তো কোনো টাইম শিডিউল নয়, রাতে দারোয়ানের কাজটা তারা পেয়েছে আর কি। ওদের বাড়িটা তো পাহারা দিতে হবে, তাই ওই ছোট্ট পাপাটা এসে পাহারা দিচ্ছে। তো আমি বুঝে পাই না, মানে কি এরা কি নিয়ে হয় তা কি জানি। তো তাদেরকে ওরকমভাবে মা বাবাকে কিন্তু ব্যাপারটা নিজেদেরকে বুঝে নিয়ে নিজেদের মতো করে ঘুমোতে হবে, না হলে কিন্তু ঘুম না হলে শরীর খারাপ হয়ে যাবে। মারুরও ঘুমের প্রয়োজন, অনুপমেরও ঘুমের প্রয়োজন। মারুর কিসের জন্য প্রয়োজন? ওর শরীর সুস্থ স্বাভাবিক রাখার জন্য। ঘুম না হলে অ্যাসিড ফর্ম করবে, অ্যাসিড ফর্ম করলে কিন্তু কোষ্ঠকাঠিন্যর প্রবলেম হবে, আর তাতে কিন্তু
ওই সেলাইয়ের জায়গায় প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমার মনে হয় ঘুমটা খুব জরুরি। আর অনুপম যেহেতু বাইরে পরিশ্রম করতে যাচ্ছে আর বাড়িতেও করছে ধরো যেটুকুনি, তাহলে সেক্ষেত্রে ওকে কিন্তু ঘুমাতে হবে। না ঘুমালে হবে? সারাদিন এর ক্লান্তির পরে যদি ঘুম না হলে তো আমাদের ব্রেনের, আমাদের শরীরের রেস্ট হবে না, তাহলে কি করে হবে? তো সেই দিকটা আমার মনে হয় লক্ষ্য রাখতে হবে। আর মারুকে বলবো অভদ্রের মতো ড্রেস আপ করিস না, দেখতে ভীষণই অড লুকিং লাগে। আর যদিও করিস সেটা কিন্তু ক্যামেরাবন্দি করবি না, ক্যামেরাবন্দি করলে লোকে কিন্তু বলবেই, ঠিক আছে? 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে সাহস থাকা ভালো, কিন্তু মানে এই ধরনের উদ্যম সাহসিকতা দেখাতে গিয়ে নিজের ক্ষতি করায় কোনো মাহাত্ম্য নেই, এটা কিন্তু মাথায় রাখবি, সব সময় বলছি। আর বাচ্চাকে সোনা পাপা আর বাবাকে পাপা বলে রাখবি, তাহলে দর্শকরা কনফিউজড হবে না, ঠিক আছে? আর বললাম না, বেশি পাকামি ভালো নয়, বেশি পাকামি করতে গিয়ে, বেশি কিছু করতে গিয়ে কিন্তু বিপদ ডেকে আনা। যাই হোক, ওদের রান্না বান্না দেখলাম, সোয়াবিনের তরকারি করেছে, উচ্ছে আলু ভাজা, আবার হচ্ছে তোমার রাত্রিবেলা দেখলাম আলু ভাজা ডিম ভাজা হয়েছে, আবার সোয়াবিনের তরকারি আছে, আবার মাংসের ঝোল দিয়ে গেছে কাকি, এরকম। এবার মানে মারুর বক্তব্য যে মারুর মায়ের পাতলা ঝোল ওর ভাল লাগছে না, কিন্তু কাকিদের বাড়ির পাতলা ঝোল ফোল ওর ভাল লাগছে। অ্যাকচুয়ালি কবজি ডুবিয়ে কবজা কষা কষা রান্না আমাদের হানি বেবি খাইয়েছে, এখন মারুর মুখে আর হয়? কিন্তু এখন তো ওইসব কষা ভসা চলবে না, এখন পাতলা লিকুইডই খেতে হবে। শিং মাছ, জ্যান্ত মাছ, মাগুর মাছ, এইসব ধরনের মাছ খেতে হবে, যাতে কিনা শরীরে পুষ্টিটা ঠিকমতো হয়। এই সময় যদি শরীরটা ঠিকমতো পুষ্টি খাবার পায়, তাহলে সেইটা পরে ক্ষেত্রে জুঝতে পারবি, মানে সময়ের সাথে সাথে আরও জুঝতে পারবি। এটা আমার মনে হয় মেনটেন করা উচিত। আর আর এরকম ধৃষ্টতা দেখাস না, এইভাবে বেরিয়ে আর ধৃষ্টতা দেখাস না। বললাম না, বেশি পাকামো মারতে যাস না। নিজের লাইফের সঙ্গে ছেলে খেলা করার হক তোকে কে দিয়েছে? হ্যাঁ, এখন একটা সন্তানের মা, সন্তানের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবতে হবে। নিজে যদি সুস্থ থাকিস তাহলে সন্তানকে ঠিক মতো টেক কেয়ার করতে পারবি। আর দুদিন ছাড়া ছাড়া যদি নিজে অসুস্থ হয়ে পড়িস, তো সন্তানের টেক কেয়ারটা কে করবে? সেসব মাথায় রেখে চলা উচিত তো। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য